1971 সাল পাকিস্তান ভেঙে গিয়েছিল। পৃথিবীর মানচিত্রে জন্ম হয়েছিল বাংলাদেশের। পাকিস্তানের প্রতিষ্ঠাতারা ভেবেছিলেন ইসলামই হবে রাষ্ট্রকে ধরে রাখার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তাই তারা 1947 সালে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, নাম দিয়েছিল পাকিস্তান। কিন্তু মাত্র 24 বছরের মধ্যেই পাকিস্তানি নেতাদের সেই ধারণা ভেঙে পড়েছিল। ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক বঞ্চনার সামনে ধর্ম একা রাষ্ট্রকে যে ধরে রাখতে পারে না, বাংলাদেশ তার সবচেয়ে বড় প্রমাণ। আজ অর্ধ শতাব্দীরও বেশি সময় পরে আবার সেই একই প্রশ্ন সামনে এসেছে। পাকিস্তান কি আবারও ভেঙে গেল? চলুন জেনে আসা যাক। বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণার খবর ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যম, আঞ্চলিক সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে। দাবি করা হচ্ছে স্বাধীনতাকামী শক্তি বিশাল এলাকা, অন্ততপক্ষে বেলুচিস্তানের 85% এলাকা নিয়ন্ত্রণ করছে, দখল রয়েছে এবং তারা সেখানে সরকার গঠন করেছে। আবার অন্যদিকে পাকিস্তান বলছে তারা বিদ্রোহ দমন করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিদিন পাকিস্তানে বোমা বিস্ফোরণ হচ্ছে, সেনাবাহিনীর লোকজন মারা যাচ্ছে, পুলিশ মারা যাচ্ছে এবং পুরো পাকিস্তান এখন ভয়ঙ্কর এক অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বাস্তবতা হলো এই মুহূর্তে বেলুচিস্তান আন্তর্জাতিকভাবে স্বাধীন স্বীকৃত রাষ্ট্র হয়নি, কিন্তু এটাও সত্য যে পাকিস্তান রাষ্ট্র আবারও এক এমন অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি যা 1971 সালের ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে। আসল প্রশ্ন বেলুচিস্তান স্বাধীন হয়েছে কিনা সেটি নয়। আসল প্রশ্ন হলো কেন পাকিস্তানের ইতিহাসে বারবার একটি প্রদেশ কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় এবং স্বাধীনতা ঘোষণা করে। কারণ মোটা দাগে বলতে গেলে পাকিস্তান রাষ্ট্রটি তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে, কিন্তু তার ভেতর জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের পাকিস্তানের জন্মের দর্শনের দিকে ভালোভাবে তাকাতে হবে। পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। যুক্তি ছিল মুসলমানরা একটি পৃথক জাতি, তাই তাদের জন্য পৃথক রাষ্ট্র প্রয়োজন। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আমাদের বলে যে একটি রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে শুধু একটি ধর্মীয় পরিচয় যথেষ্ট নয়। নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ, অর্থনৈতিক ন্যায় বিচার, সাংবিধানিক ভারসাম্য, আঞ্চলিক প্রতিনিধিত্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থা, এসব খুবই গুরুত্বপূর্ণ বা সমান গুরুত্বপূর্ণ। পাকিস্তানের অভিজ্ঞতা আমাদের দেখাচ্ছে যে অভিন্ন ধর্ম থাকা সত্ত্বেও ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষমতার প্রশ্নে, নিপীড়নের প্রশ্নে এসব উপেক্ষা করলে রাষ্ট্র গভীর সংকটে পড়ে। 1971 সালে তো বাঙালিরা মুসলমান ছিল, পশ্চিম পাকিস্তানের মানুষও মুসলমান ছিল, কিন্তু ধর্ম তাদের এক দেশে রাখতে পারেনি। কারণ বিরোধের কেন্দ্র ছিল রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক বৈষম্য এবং প্রতিনিধিত্বের প্রশ্ন। উপরন্তু পাকিস্তানের সেনাবাহিনীর নিপীড়ন, নির্যাতন বাঙালিকে যুদ্ধে বাধ্য করেছিল। আজ বেলুচিস্তানের অভিযোগও মূলত রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিপীড়নমূলক। তাদের বক্তব্য তাদের ভূমির গ্যাস, খনিজ সম্পদ, সমুদ্র বন্দর এবং প্রাকৃতিক সম্পদ জাতীয় অর্থনীতিতে ব্যবহৃত হলেও স্থানীয় জনগণ উন্নয়নের সমান সুফল পায় না, যা পাঞ্জাব পায় কিংবা সিন্ধ পায়। দীর্ঘদিন ধরে গুম, নিরাপত্তা অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এই অসন্তোষকে আরও তীব্র করেছে। কিন্তু এখানেই শেষ নয়। পাকিস্তানের সংকটকে যদি একটি মানচিত্রে দেখা যায় তাহলে একটি বিষয় আপনার কাছে স্পষ্ট হবে। প্রায় প্রতিটি বড় জাতীয়তাবাদী আন্দোলনের অভিযোগের কেন্দ্র একই, পাঞ্জাব কেন্দ্রিক ক্ষমতা কাঠামো। বাংলাদেশের স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের অভিযোগ ছিল সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ক্ষমতা নিয়ন্ত্রণ করছে পশ্চিম পাকিস্তানের সামরিক এবং আমলাতান্ত্রিক অভিজাত গোষ্ঠী, যার কেন্দ্রে ছিল মূলত পাঞ্জাব। সিন্ধুতে জিএম সৈয়দের নেতৃত্বে সিন্ধু দেশ আন্দোলনও কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থার সমালোচনা করছিল তখন। সেখানে অভিযোগ ছিল একই, ফেডারেশনের পরিবর্তে রাষ্ট্র ক্রমশ পাঞ্জাবের রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাবের অধীনে চলে গেছিল। খাইবার পাখতুনখোয়ায় বিভিন্ন সময়ে পাখতুন জাতীয়তাবাদী রাজনীতি স্বায়ত্তশাসনের প্রশ্ন তুলেছে। আবার বেলুচিস্তানে বহু দশক ধরে সশস্ত্র বিদ্রোহ চলেছে। অর্থাৎ অঞ্চল ভিন্ন, সময় ভিন্ন, নেতৃত্ব ভিন্ন, কিন্তু অভিযোগের ধরন একই রকম, কেন্দ্রীয় ক্ষমতার বন্টন নিয়ে অসন্তোষ। তার মানে মৌলিক প্রশ্নটি কি?
মৌলিক প্রশ্নটি হলো, যদি একটি রাষ্ট্রের একের পর এক বড় জাতিসত্তা মনে করে যে তাদের রাজনৈতিক কণ্ঠস্বর, অর্থনৈতিক অংশীদারিত্ব, সাংবিধানিক অধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না, তাহলে সেই রাষ্ট্রের সংকট কি কেবল আইন শৃঙ্খলার সমস্যা, নাকি সেটি রাষ্ট্র কাঠামোর গভীর রাজনৈতিক সংকট? ইতিহাস বলে সামরিক শক্তি দিয়ে বিদ্রোহ দমন করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠা করা যায় না। 1971 সালে পাকিস্তান সেই পথই বেছে নিয়েছিল, ফল হয়েছিল রাষ্ট্রভঙ্গ। এ কারণে আজকের বেলুচিস্তানকে শুধু একটি নিরাপত্তা সমস্যা হিসেবে দেখলে পুরো চিত্রটি বোঝা যায় না। এটি একই সঙ্গে প্রতিনিধিত্ব, সম্পদ বন্টন, কেন্দ্র প্রদেশ সম্পর্ক এবং রাষ্ট্রীয় বৈধতার প্রশ্ন। তবে এটাও মনে রাখা দরকার যে বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোর বেসামরিক মানুষের উপর হামলাও আন্তর্জাতিক মানবিক আইনের দৃষ্টিতে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। রাষ্ট্রের দমননীতি যেমন সমালোচনার ঊর্ধ্বে নয়, তেমনি নিরীহ মানুষকে লক্ষ্য করে সহিংসতাও গ্রহণযোগ্য নয়। এটা বলা হচ্ছে রাজনৈতিক সংকটের টেকসই সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়াতেই খুঁজতে হয়, কিন্তু পাকিস্তান সেই জায়গা থেকে দূরে সরে গেছে। পাকিস্তান এখন একটি ভয়াবহ অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তান আবার ভেঙে যাওয়ার মুখোমুখি। পাকিস্তান কি কালই ভেঙে যাচ্ছে? এই প্রশ্ন আপনি আজকে দিতে পারবেন না। রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক কূটনীতি, জনগণের অবস্থান, এই সব কিছুর সমন্বয়। কিন্তু এটুকু বলাই যায়, যদি পাকিস্তান তার অতীত থেকে শিক্ষা না নেয়, যদি কেন্দ্র এবং প্রদেশের সম্পর্ক নিয়ে আস্থার সংকট আরও গভীর হয়, যদি রাজনৈতিক দাবির জবাব বারবার কেবল নিরাপত্তা দৃষ্টিভঙ্গিতে দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ আরও গুরুতর সংকটের ঝুঁকি থেকে মুক্ত নয় এবং পাকিস্তান সেই জায়গাতে গিয়ে পৌঁছেছে। আর বাংলাদেশের জন্য এই আলোচনা কেবল প্রতিবেশী রাষ্ট্রের সংকট নয়, এটি ইতিহাসের প্রশ্ন। 1971 সালে যে পাকিস্তানি রাষ্ট্র বাংলাদেশে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল, সেই রাষ্ট্র আজও অতীতের দায় নিয়ে পূর্ণাঙ্গ আত্মসমালোচনা করেনি। একই সঙ্গে তাদের অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলেও দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট চলছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে কোনো সরকারের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবশ্যই জাতীয় স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। প্রসঙ্গান্তরে গেলাম একটু, কিন্তু প্রশ্ন হচ্ছে বেলুচিস্তানের। বেলুচিস্তান কি স্বাধীনতা ঘোষণা করে এবার পাকিস্তানকে আবারও ভাঙবে? আরেকটি বাংলাদেশ তৈরি হবে পাকিস্তানের মানচিত্রে? সময় বলে দেবে। বাংলাদেশের জন্ম পাকিস্তানের জন্য একটি শিক্ষা ছিল, পাকিস্তান তা থেকে কোনো শিক্ষা নেয়নি। পাকিস্তান বেলুচিস্তানকে গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে, ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করেছে, ক্ষমতার ভারসাম্য নেই, অর্থনৈতিক অংশীদারিত্ব নেই এবং বৈচিত্র্যকে সম্মান করেনি পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশ থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে, ফলে আবারও ভাঙনের সম্মুখীন হয়েছে। বেলুচিস্তান আজ হোক কাল হোক স্বাধীন হবে, স্বাধীন হবে হয়তো খাইবার পাখতুনখোয়া, এবং সে পথ ধরে সিন্ধু এগিয়ে যাবে। পাকিস্তানের মানচিত্রে এই ভাঙন বোধহয় নিয়তি, 1947 সেই নিয়তি লেখা হয়ে গিয়েছিল। ভালো থাকবেন সবাই।